কারাগার যে কি সাংঘাতিক জিনিস এবং কি ভয়ার্থ জিনিস, এটা আওয়ামী লীগের রাজা মহারাজারা এখন অনেকটাই নিশ্চয়ই বুঝতে পারছেন। আওয়ামী লীগের রাজা মহারাজা বলতে আমি বোঝাতে চেয়েছি সালমান এফ রহমান, হাজার হাজার কোটি টাকার মালিক। শুধু আওয়ামী লীগ বলেই না, এমনিতেই শিল্পপতি হতে হতে ফুলে ফেপে উঠতে উঠতে, আজকে থেকে না, বেক্সিমকো গ্রুপ সেই 96 আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ক্ষমতা এসছে তখন থেকে ফুলতে 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 মানে এই ফোলা বেলুনও এত ফুলে না, এক পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড পার হয়ে এত ফুলেছে এই গত 17 বছরে এসে। এখন বেলুন ঠুস ঠুস কেন? সালমান এফ রহমানের মতো লোককে কাঠের উপর ঘুমাতে হয়, বাসি খাবার খেতে হয়। আমি এর আগে আপনাদেরকে বলেছি, অনেক আগেই বলেছি, আর থেকে 1-1.5 মাস আগে, বাসি খাবার কেমন জানেন? সকাল 11টা-12টায় রান্না হয়, সেই রান্নাই দুপুরে খেতে হয়, সেই রান্নাই রাতে খেতে হয়। টয়লেটে যেতে হয় গণ টয়লেটে, যেখানে সবাই যান। আমি জানি না সালমান এফ রহমানের বেডরুমে আগে সোনায় বাঁধানো কমর ছিল কিনা, থাকাটা খুবই অস্বাভাবিক কিছু না, দুঃখিত। তাই হোক, এখন সেই মানুষরা যখন এরকম, এবং একাকিত্ব নিঃসঙ্গত তো আছেই, জেলের মানুষের সঙ্গে কথাবার্তা কি হতে পারে বলেন? আর কতক্ষণই কাহাতক, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় তো বন্দি থাকতে হয়। যাই হোক, সেই জায়গায় থেকে একটু স্বজনদেরকে দেখা, কথা বলা তো আছেই, রেস্ট্রিকশন নিশ্চয়ই আছে, কিন্তু একটু ভেতরকার কথা কিছু বলার জন্য কৌশল নিয়েছিলেন দীপুমণি, কৌশল নিয়েছিলেন জুনায়েদ আহমেদ পলক। তারা আদালতে যাওয়া আসার পথে বা আদালতে দাঁড়িয়ে কলম কোনোভাবে উকিলের কাছ থেকে নিয়ে টিস্যু পেপারে চিঠি লিখে চিঠি দিয়েছিলেন। জানি না সেই চিঠি গোয়েন্দারা নিশ্চয়ই এর পেছনে ছুটেছে, কিন্তু ছুটার পরে কোনো কুল কিনারা বা বিহিত হয়েছে এরকম কিছু আমরা এখনো শুনিনি। এবার আবার চমক নিয়ে আসছেন, যে এই গোপন কিছু বলার চমক, সেটা হচ্ছে হেডলাইন আছে আমাদের সামনে, পুলিশের সামনেই স্বজনকে চিঠি দিলেন সাবেক প্রতিমন্ত্রী এনামুল। ওনাকে নিয়ে আমার দু কথা বলার আছে, স্মৃতি আছে। এবার পুলিশের সামনে স্বজনকে চিঠি দিয়েছেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। বুধবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উঠানোর সময় এই চিঠি দেন তিনি। এর আগে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি ও সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এরকম গোপন চিঠি দেন। আদালত সূত্রে জানা গেছে, এদিন সকাল 9:30টার দিকে এনামুল সহ 4 জনকে আদালতে হাজির করা হয়। পুলিশ প্রহরায় তাদের 9:32 কাঠগড়ায় তোলা হয়। এ সময় এনামুল তার বাম পকেট থেকে সাদা কাগজের চিঠি বের করেন। বের করেই এক ব্যক্তির হাতে চিঠি তুলে দেন। পরবর্তীতে ওই ব্যক্তি নিজেকে এনামুলের ভাই বলে পরিচয় দেন। পরে ডাক্তার এনামকে নেওয়া হয় সাভার মডেল থানার 7 মামলার শুনানিতে। অপর 3 জনকে কারাগারে নিয়ে যাওয়া হয়। প্রথমে 6 মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি হয়। আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। যাই হোক, এই বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সবচেয়ে বেশি তাণ্ডব চালানো হয় সাভার ও আশুলিয়ায়, এরকম একটি অভিযোগ আছে। গ্লাস গান পাউডার দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আসামির আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেছেন। এসব কথাবার্তা এখানে তুলে ধরা হয়েছে। ডাক্তার এনাম বলেন, এটা মিথ্যা কথা। যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় তখন বিনামূল্যে চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছি। আমি নিজে গেছি। জুলাই থেকে অক্টোবর মাসে গুলিবিদ্ধ 290 জনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দিয়েছি। ঔষধ, খাবার, অপারেশন করেছি। জরুরি বিভাগ থেকে আহত 576 জনকে চিকিৎসা সেবা দিয়েছি। সব রেকর্ডে আছে। রানা প্লাজার ভবন ধসের সময় 5,500 শ্রমিককে চিকিৎসা দিয়েছি এনাম মেডিকেল মানবিক হাসপাতাল। পরে আদালত তার 5 দিনের রিমান্ড আদেশ দেন। আমি বলছিলাম যে ডাক্তার এনামকে নিয়ে আমি একটি কথা বলবো। তার পরের লাইনগুলো আমি যেগুলো বলছি এগুলো বাস্তব সত্য, নিরেট সত্য। ওই যে আইনের প্রয়োগ যখন মানুষের মধ্যে একটু দ্বিধার তৈরি করে, তখন এরকম কারো শিকার হইতে হয় কিনা। যে আমি কথা বলছিলাম মাঠ পর্যায়ে বিএনপির নেতা কর্মী কারোর সঙ্গে, বললাম যে সেই সাবেক অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা মন্ত্রী, ওনার কি দোষ? বলে ওই যে দোষ মানে আওয়ামী লীগ করে। ডাক্তার এনাম মানবিক, আমরা ফিল্ড রিপোর্টিং যখন করেছি চোখের সামনে দেখেছি। একথা সত্য যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শত শত মানুষকে নিজে তিনি সেবা সুস্থতা দিয়েছেন। তিনি যখন মন্ত্রী ছিলেন, যেভাবে হোক তিনি এমপি এবং তার এই মানবিকতাই তার এমপি হওয়ার বড় কারণ। এবং তিনি মন্ত্রী থাকা অবস্থায় খুবই একজন বিনয়ী মানুষ ছিলেন, খুবই নম্র শান্তশিষ্ট একজন মানুষ ছিলেন। একবারই তার একটি ইন্টারভিউ করেছি তার মন্ত্রী থাকা অবস্থায়, তখন আমি 21 টেলিভিশনে কাজ করি। আর এর বাইরে আমার নিজের যে বাস্তব অভিজ্ঞতা সেটা হচ্ছে রানা প্লাজা। বাংলাদেশের হাজার হাজার লক্ষ মানুষ রানা প্লাজায় ঝাঁপিয়ে পড়েছে। প্রচুর ডাক্তার আমাদের পরিচিত ঢাকা থেকে গিয়ে দিন রাত ওখানে কাজ করেছেন। অনেক হসপিটাল আমি জানি, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল তাদের মধ্যে একটি, তারা গিয়ে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু এনাম মেডিকেল যেটা করেছিল সেটা
কোনো কিছুর সঙ্গে তুলনা না। যদি বলি রাপা প্লাজার ইতিহাস, তার পাশাপাশি এনাম মেডিকেলের ইতিহাস থাকতে হবে, কিন্তু সবটাই ডক্টর এনাম করেছিলেন। যাই হোক, এখন দেশের পরিস্থিতি অন্যরকম। ওই একটা কথাই, যে কোনো অন্যায়ের বিচার হোক, বিচার প্রক্রিয়া চলতে থাকুক, কিন্তু একজনও যেন অবিচারের মধ্যে না পড়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।